তাহলে আজকে ক্লাস আমরা শুরু করি। আমাদের ক্লাস টাইম যেহেতু শুরু হয়েছে, আজকে আমরা এই স্ট্রেস চ্যাপ্টারে যে টপিকটা দেখবো সেটা হচ্ছে যে মেম্বারকে কিভাবে ডিজাইন করা যেতে পারে। থ্রু আউট দ্য সেকেন্ড ইয়ার আমরা আসলে খুব ডিজাইনের সাথে সামান্যই ইনভলভ হব আর কি, ঠিক আছে। আমরা এই চ্যাপ্টারে জাস্ট দেখবো যে আসলে মেম্বারের রিকোয়ার্ড ক্রস সেকশনাল এরিয়া কিভাবে বের করা যায় সেটা দেখবো। আর পরবর্তীতে যখন কলাম ডিজাইন, মোস্ট প্রবাবলি 213 কন্টেন্ট, সেটা কলাম ডিজাইনটা যখন আমরা দেখবো তখন আমরা সামান্য কিছু অ্যাক্সিয়ালি লোডেড মেম্বারের স্ল্যান্ডারনেস রেশিও কনসিডার করে কিভাবে ডিজাইন করতে সেটা দেখবো। অ্যাপার্ট ফ্রম দ্যাট 211 এবং 213 কোর্সটা মেইনলি অ্যানালাইসিস বেসড, মেম্বারের ইন্টারনাল ফোর্স বা ডিফরমেশন অর স্ট্রেস স্ট্রেন এগুলা বের করার মাঝেই লিমিটেড আর কি, ঠিক আছে। সো রিয়েলি যেটা বলা যেতে পারে যে এগুলি আসলে ডিজাইন কোর্স না, এগুলো আসলে অ্যানালাইসিস কোর্স টাইপের আর কি, ঠিক আছে। সো এখন ডিজাইন করতে গেলে কিভাবে করা হয় সেটা হচ্ছে তোমার আসলে দুই ধরনের ডিজাইন মেথড আছে। একটা হচ্ছে তোমার অ্যালাউবল স্ট্রেস ডিজাইন মেথড, আর একটা হচ্ছে তোমার আলটিমেট স্ট্রেন্থ ডিজাইন মেথড। অ্যালাউবল অ্যান্ড আলটিমেট স্ট্রেংথ দুই রকম ডিজাইন মেথড। স্যার বলো। স্যার কালকের একটা ম্যাথ সম্ভবত বাকি ছিল, বলেছিলেন আজকে করার। এটা এই চ্যাপ্টারই আমরা চলছি, সেগুলোই হবে আজকে। আচ্ছা আর আচ্ছা যে অ্যাডমিট গুলা করো তোমরা, আমার স্ক্রিনে এসে বারবার বসে। তাহলে এখন এই দুই ধরনের ডিজাইন মেথড আছে, আমরা আগের চ্যাপ্টারটাই কন্টিনিউ করতেছি, এটা কোনো নতুন চ্যাপ্টার না। তাহলে যেটা বললাম অ্যালাউবল স্ট্রেস ডিজাইন মেথড, এটা আসলে আজকাল খুব কম ইউজ হয়, এটা বেশি ইউজ হয় না। অ্যালাউবল স্ট্রেস ডিজাইন মেথডের মূল ফিলোসফি হলো যে তোমার মেম্বারের উপরে যখন লোডটা আসবে, অ্যাপ্লাইড লোড আসবে, তখন আসলে তার মধ্যে যে স্ট্রেসটা ডেভেলপ করবে সেটা আমরা একটা সার্টেন ম্যাগনিটিউডে লিমিট করে দিব, যাতে স্ট্রেস ভ্যালু কখনো সেটা এক্সিড না করে। আর আলটিমেট স্ট্রেন্থ ডিজাইন মেথডটা ডিফারেন্ট। সেখানে যেটা করা হয় যে তোমার ডিউরিং কনস্ট্রাকশন যে ওভারলোডিং গুলা হতে পারে বা ডিউরিং সার্ভিস লাইফে যে ওভারলোডিং গুলা হতে পারে সেটা ধরে স্ট্রাকচার কতটা ম্যাক্সিমাম লোড ডে সাবজেক্টেড হতে পারে অ্যাট এনি টাইম অফ ইটস লাইফ টাইম, সেটা কনস্ট্রাকশন টাইম হোক বা পরবর্তীতে সার্ভিসিবিলিটি টাইমেই হোক না কেন, ম্যাক্সিমাম লোড কত হতে পারে একটা কম্বিনেশন ফ্যাক্টর দিয়ে বের করা হয়। এবং তার হাইয়েস্ট একদম ক্যাপাসিটি যেটা, সেটা যে রেসপেক্টে হোক, সেটা শিয়ার হোক, সেটা বেন্ডিং মোমেন্ট হোক বা সেটা অ্যাক্সিয়াল ক্যাপাসিটি হোক, সেটার একটা হাইয়েস্ট ক্যাপাসিটি বের করা হয়। তারপরে তাকে একটা ম্যাটেরিয়াল অ্যান্ড আদার কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল অ্যান্ড কনস্ট্রাকশন প্রসেসের যে আনসার্টেনিটি থাকে সেগুলোর জন্য একটা রিডাকশন ফ্যাক্টর দিয়ে গুণ করে তার ক্যাপাসিটি বের করা হয়। সবসময় ক্যাপাসিটিটা তার উপরে যে ডিজাইন লোড থাকে তার চেয়ে বেশি রাখা হয়। সো দুই ধরনের অ্যাপ্রোচ আর কি। এবং আমরা এই ক্লাসে আপাতত যেটা দেখবো সেটা হচ্ছে অ্যালাউবল স্ট্রেস মেথড। এটা খুব রেয়ারলি ইউজ হয় আর কি, ঠিক আছে। সো অ্যালাউবল স্ট্রেস মেথডে যেটা করা হয়, স্ট্রেসটাকে লিমিট করা হয়, তাহলে ইউজফুল স্ট্রেস ভ্যালুটা ডিফাইন করা হয় আর কি। সেটা করার পথটা কি? সেটা করার পথ হলো যে একটা ফ্যাক্টর অফ সেফটি বলে একটা সংখ্যা প্রথমে ডিফাইন করা হয় যে কোনো স্ট্রাকচারের ডিজাইনের জন্য। ইট ক্যান বি 2, ইট ক্যান বি 2.5, ইট ক্যান বি 3, এটা ইউজারের রিকোয়ারমেন্ট অনুযায়ী হতে পারে, ঠিক আছে। সো বা আগে যখন এই কোড ধরে ডিজাইন করা হতো অ্যালাউবল স্ট্রেসে, সেটার সময় স্পেসিফাইড ভ্যালু ছিল কোন জিনিসের জন্য কি ধরনের হতে হবে। সো এখন হোয়াট এভার দ্য থিং ইজ, যে একটা ভ্যালু থাকবে, যে ফ্যাক্টর অফ সেফটি একটা সংখ্যা দেওয়া থাকবে। তাহলে ফ্যাক্টর অফ সেফটি সংখ্যা যদি আমার জানা থাকে এবং আমার মেম্বারের কত ম্যাক্সিমাম স্ট্রেস নিতে পারে সেটা যদি জানা থাকে, সেই ম্যাক্সিমাম স্ট্রেসটাকে যেটা মেম্বার নিতে পারে সেটাকে আমি যদি ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ করি, তাহলে যেই স্ট্রেসের ভ্যালুটা পাওয়া যায় সেটাকে অ্যালাউবল স্ট্রেস বলা হয়। তাহলে আমরা যদি এই স্লাইডে এই জায়গাটা খেয়াল করি যে আসলে অ্যালাউবল স্ট্রেস সমান কি হবে, ম্যাক্সিমাম ম্যাটেরিয়ালের যে স্ট্রেংথ ডিভাইড বাই সেই সংখ্যাটাই, যে এটাকে সাইড ট্রান্সফার করে যদি দেখো ফ্যাক্টর অফ সেফটি, সেই সংখ্যা দিয়ে যদি আমরা ম্যাক্সিমাম ইউজফুল ম্যাটেরিয়াল স্ট্রেংথকে ভাগ করি, তাহলে যেই ভ্যালুটা পাবো সেটাকে আমরা অ্যালাউবল স্ট্রেস বলবো। এবং ওয়ান্স অ্যালাউবল স্ট্রেস জানা যায়, জেনে ফেলি আমরা, তাহলে আমরা বলতে পারি কি স্ট্রেস ইজ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। স্ট্রেস যেহেতু ফোর্স বাই এরিয়া, তাহলে অ্যালাউবল স্ট্রেসের ভ্যালু নন, ফোর্সের ভ্যালুও নন, তাহলে এরিয়া ইজ ইকুয়াল টু কি হবে তোমার ফোর্স ডিভাইড বাই অ্যালাউবল স্ট্রেস। তাহলে মেম্বারের ক্রস সেকশনাল এরিয়া কতটা লাগবে সেটা আমরা এইভাবে বের করতে পারবো। দেখো প্রথমে যেটা বললাম যে ফ্যাক্টর অফ সেফটি বলে একটা সংখ্যা আমরা যেখান থেকেই হোক আমাদেরকে
ইউজার লেভেল থেকে বা তোমাদের ক্ষেত্রে যেটা বলতে পারি যে পরীক্ষার প্রশ্নে হয়তো দেওয়া থাকবে যে ফ্যাক্টর অফ সেফটি এত এবং ম্যাটেরিয়ালের ইউজফুল স্ট্রেংথ কত সেটাও দেওয়া থাকবে। সেই মুহূর্তে তুমি অ্যালাউবল স্ট্রেসটা বের করতে পারবা যে ম্যাটেরিয়ালের স্ট্রেংথকে তুমি ফ্যাক্টর অফ সেফটি যেটাই দেওয়া থাকুক 2, 2.5, 3 যেটা দেওয়া থাকুক সেটা দিয়ে ভাগ করলে অ্যালাউবল স্ট্রেস পেয়ে যাবা। তারপরে আমাদের বেসিক ডেফিনেশন জানা আছে কি স্ট্রেস ইজ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। তাহলে অ্যালাউবল স্ট্রেস যেটা লেফট সাইডে আসলো সেটা আমার নোন ভ্যালু, রাইট সাইডে ফোর্স বাই এরিয়া, অ্যানালাইসিস থেকে আমি ফোর্স বের করেছি বাই এরিয়া, তাহলে এরিয়া ইজ ইকুয়াল টু হবে ফোর্স ডিভাইড বাই অ্যালাউবল স্ট্রেস, তাহলে রিকোয়ার্ড এরিয়া কতটুকু আমরা সেটা পেয়ে গেলাম। সো দ্যাটস ইট অ্যাবাউট অ্যালাউবল স্ট্রেস। যেটা মুখে বললাম যে ওয়ান্স তোমার অ্যালাউবল স্ট্রেস নোন, এরিয়া ইজ ইকুয়াল টু তোমার এই যে আমরা নরমালি বলি কি স্ট্রেস ইজ ইকুয়াল টু পি বাই এ, তাহলে সাইড ট্রান্সফার করলে এ ইজ ইকুয়াল টু পি বাই অ্যালাউবল স্ট্রেস যেটা সেটা, তাহলে আমরা রিকোয়ার্ড এরিয়াটাও বের করে ফেলতে পারবো। তাহলে সহজ একটা এক্সাম্পলে যদি যাই, এক্সাম্পল 4 যেটা এই বইয়ের পববের বইয়ের, সেখানে আমরা যদি সহজ অ্যালাউয়েবল স্ট্রেসটা কি স্যার ওই ম্যাক্সিমাম স্ট্রেসের চেয়ে ছোট হয়? একটা সংখ্যা যেটা 2 থেকে 3 রেঞ্জে ভ্যারি করে সেটা দিয়ে ভাগ করলে তো ছোটই হওয়ার কথা, বড় হওয়ার কথা না, তাই না? স্যার মানে একটা সংখ্যাকে আমি যদি 2 থেকে 3 দিয়ে ভাগ করি সংখ্যাটা ছোট হবে, বড় হবে না, তাই না? দেখো অঙ্কটা তারপরে বুঝতে পারবা। আমি যদি 100 কে 2 দিয়ে ভাগ করি এটা কখনোই 100 চেয়ে বেশি হবে না, ইট শুড বি লেস দেন 100, ঠিক আছে? তাহলে আমাদের এক্সাম্পল 4 যেটা সেটা দেখো যে তোমার রিডিউস দ্য সাইজ অফ দ্য মেম্বার এ বি ইন এক্সাম্পল 3। আগে যেই মেম্বারটা আমরা অ্যানালাইসিস করে এসেছি গতদিন, সেখানে যে সাইজটা ছিল সেটা রিডিউস করতে। কিভাবে রিডিউস করা হবে? ইউজিং এ বেটার ম্যাটেরিয়াল সাচ এজ ক্রোম ভ্যানাডিয়াম স্টিল। সো ম্যাটেরিয়াল কম্পোজিশন একটা বলা আছে, সেই ম্যাটেরিয়াল কম্পোজিশন বলে এরপরে নিশ্চয়ই বলে দিয়েছে যে কি আছে। The ultimate strength of this material is approximately 120 KSI. তাহলে যেটা বলা আছে যে আলটিমেট স্ট্রেংথ বা আসলে ইউজফুল স্ট্রেংথ যেটা বলতে চাচ্ছে সেটা হলো 120 KSI এবং ফ্যাক্টর অফ সেফটি 2.5। তাহলে আমার যদি স্ট্রেংথ ভ্যালু দেওয়া থাকে, আলটিমেট স্ট্রেংথ দেওয়া থাকে 120 KSI এবং ফ্যাক্টর অফ সেফটি দেওয়া থাকে তোমার 2.5, সেই ক্ষেত্রে আমি যেটা বুঝবো অ্যালাউবল স্ট্রেসটা কত হবে? অ্যালাউবল স্ট্রেস হবে আলটিমেট স্ট্রেংথ 120 দেওয়া আছে, তাকে আমি 2.5 দিয়ে বা ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ করব, তাহলে অ্যালাউবল স্ট্রেসের ভ্যালু হবে এই যে সিগমা অ্যালাউবল, সাবস্ক্রিপ্ট অ্যালাউবল আর কি, অ্যালাউবল স্ট্রেস বোঝানোর জন্য সিগমা শুধু এ লিখলেও চলে, এই পর্যন্ত লেখা হয়েছে জাস্ট যাতে বুঝতে পারো। তাহলে 120 বাই 2.5 48 KSI। এখন দেখতেই পাইতেছো যে 2.5 দিয়ে যে প্রশ্নটা করছিল সে দেখতে পাচ্ছ যে 120 কে 2.5 দিয়ে ভাগ করলে এটা 120 হচ্ছে বড় হওয়ার কোনো উপায় নেই, সেটা ছোটই হবে। তাহলে এটা হলো 48 KSI। এখন 48 KSI আমার অ্যালাউবল স্ট্রেস, তার মানে আমার যে মেম্বার এবি নিয়ে কথা বলতেছিলাম এক্সাম্পল 3 এর, সেটাতে আমরা এই পরিমাণ স্ট্রেস অ্যালাউ করতে পারবো। এই পরিমাণ স্ট্রেস যদি অ্যালাউ করি তাহলে কত এরিয়া লাগে জানতে পারবো আমরা সহজেই, যদি আমরা জানি যে এই মেম্বারে অ্যাক্সিয়াল ফোর্স কত ছিল, আমাদের এফ এ কত ছিল সেটা আমরা দেখে আসি। গতদিনই আমরা এটা করেছিলাম। এফ এ ছিল এই দেখো, টেনসাইল ফোর্স ছিল 2.23 কি, তাহলে 2.23 কি, তার মাঝে ফোর্স এবং তার অ্যালাউবল স্ট্রেসটা হচ্ছে, এখন আমরা দেখলাম যে নতুন ম্যাটেরিয়াল যেটা আমাদেরকে প্রপোজ করা হয়েছে সেটা অনুযায়ী অ্যালাউবল স্ট্রেস আসে 48 KSI। তাহলে এরিয়া লাগবে কত? এরিয়া ইজ ইকুয়াল টু স্ট্রেস ডিভাইড বাই ফোর্স ডিভাইড বাই অ্যালাউবল স্ট্রেস। তাহলে ফোর্স হচ্ছে দেখে আসলাম 2.23 কি এবং অ্যালাউবল স্ট্রেস হচ্ছে 48 KSI। তাহলে 2.23 ডিভাইড বাই 48 করলে আসে তোমার, ক্যালকুলেটরে তুমি এখন ভাগ করে ফেলো, এটা 0.0464 ইঞ্চি স্কয়ার। ঠিক আছে, এই পর্যন্তই তুমি নরমালি করতে পারবা, যেটাই তোমাকে আমি বলি না কেন, আনটিল এন্ড আনলেস তোমাকে আমি আরো কিছু দেই। তাহলে এখানে দেখো আমাদের এখানে একটু প্রসিড না করে এই জায়গায় আমরা পজ দিয়ে পিছন থেকে একটা রিভিউ করে আসি। তাহলে ম্যাটেরিয়ালের ইউজফুল স্ট্রেংথ যদি আমাকে বলে দেওয়া হয় যেটা আমি ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে পারবো এবং আমাকে যদি একটা ফ্যাক্টর অফ সেফটি দিয়ে দেওয়া হয়, তাহলে সেই ইউজফুল স্ট্রেংথ, যেমন এখানে বলছিল ইউজফুল স্ট্রেংথ হিসাবে বলছিল আলটিমেট স্ট্রেংথকে, কখনো কখনো দেখবা এটা ইল্ডও বলা হবে। ঠিক আছে, তাহলে ইউজফুল স্ট্রেংথকে আমি যদি এই ফ্যাক্টর অফ সেফটি তার মানে 120 কে যদি 2.5 দিয়ে ভাগ করি তাহলে যেটা আসে সেটা হলো 48 KSI। তার মানে আমি আমার এই ম্যাটেরিয়াল দিয়ে যখন আমি একটা মেম্বারকে ডিজাইন করতে যাব, তার মাঝে অ্যাক্সিয়াল স্ট্রেসের ভ্যালু আমি ম্যাক্সিমাম 48 অ্যালাউ করতে পারবো, 48 KSI।
এখন সহজে বোঝানোর জন্য আমাদেরকে একটা পিছনের প্রবলেমকে রেফার করা হয়েছে, সেই প্রবলেমের মেম্বার এ বি কে রিসাইজ করতে বলা হয়েছে। আমরা যেটা করলাম, তাহলে অ্যালাউবল স্ট্রেস জানা আছে, আমরা জানি স্ট্রেস ইজ ইকুয়াল টু ফোর্স ডিভাইড বাই এরিয়া, তাহলে এরিয়া ইজ ইকুয়াল টু ফোর্স ডিভাইড বাই স্ট্রেস। তাহলে স্ট্রেসের ভ্যালু আমি এখান থেকে পেয়েছি 48, ফোর্সটা লাগে, ফোর্সটা আমরা দেখে আসলাম 2.23 কিপস, তাহলে রিকোয়ার্ড এরিয়া কত 2.23 বাই 48 ইউনিট আমরা কনসিস্টেন্ট রেখেছি, এখানে হলো কিপ আর এটা হলো কিপ পার ইঞ্চ স্কোয়ার, তাহলে ইঞ্চ স্কোয়ারটা উপরে গেল, কিপ কিপ কাটা গেল, এত ইঞ্চ স্কোয়ার। আমি একটু আগে যেটা বললাম যে আর কিছু যদি না দেওয়া থাকে অঙ্কটা এর বেশি তোমার প্রসিড করার উপায় নেই। এখন আর কিছু কি দেওয়া থাকতে পারে, তোমার যেটা দেওয়া থাকতে পারে বিভিন্ন ভাবে বলা হতে পারে যে তোমার থিকনেস সেম রেখে উইডথটা ডিসাইড করো। থিকনেস সেম রেখে উইডথটা ডিসাইড করো বলার কারণ হচ্ছে যে আসলে এই প্লেটগুলা সার্টেন থিকনেসে প্রোডাকশন হয়, তুমি উইডথটা ঠিক রেখে ইচ্ছা মতো থিকনেস দেওয়ার স্কোপ নেই, দ্যাট ইজ নট প্র্যাকটিক্যাল আর কি। ঠিক আছে, মার্কেটে যেটা অ্যাভেলেবল সেটা নিয়ে কাজ করাটাই মানে কারেক্ট অ্যাপ্রোচ আর কি। তুমি ঘষে ঘষে থিকনেস কমাবা, এটা নট অ্যাকসেপ্টেবল আর কি। ঠিক আছে, যে কোনো মেম্বার যখন আমরা বানাই, কাজেই থিকনেস ঠিক রেখে হয়তো তোমার উইডথটা বের করা হতে বলতে পারে আর কি। ঠিক আছে, তাইলে এখন যদি আমরা আরেকটা পথ হতে পারে যে তোমার একটা টেবিল দেওয়া থাকতে পারে। ঠিক আছে, হয়তো অ্যাভেলেবল প্লেট সাইজের একটা টেবিল দেওয়া থাকতে পারে, সেই ক্ষেত্রে তোমার যেটা দেখতে হবে যে যেই টেবিলে যেই সাইজগুলা দেওয়া আছে, হয়তো দেওয়া আছে যে তোমার থিকনেস কত, উইডথ কত, এরকম অসংখ্য ভ্যালু দেওয়া থাকতে পারে তোমার দুইটা কলামে। সেই ক্ষেত্রে তোমার আসলে উইডথও অ্যাডজাস্ট করার উপায় নেই, তোমার নিতে হবে এমন একটা এরিয়া যেটা ন্যূনতম এটা অথবা এর চেয়ে বেশি হয়। এর চেয়ে বেশি কেন, এর চেয়ে বেশি নিলে তোমার অ্যালাউবল স্ট্রেস যেটা বলা আছে এর নিচে থাকবে স্ট্রেস ভ্যালুটা, এরিয়া যত বাড়াইতে থাকবে স্ট্রেস তত কমতে থাকবে, তোমার ডিজাইনটা তখন কি হবে, মানে আরো বেশি কনজারভেটিভ হবে আর কি, যেটা মানে খুব একটা অ্যাকসেপ্টেবল না, বাট তোমার ডিজাইন ক্রাইটেরিয়া স্যাটিসফাই করার মোর জরুরি। তোমার যদি এমন হয় যে তোমার হাতে আছে যে তুমি কি 45 কেএসআই অ্যালাউ করবা না 50 কেএসআই অ্যালাউ করবা, তোমার যে মেম্বার সাইজ আছে, ডেফিনেটলি তুমি 45 অ্যালাউ করতে পারবা না, 45 অ্যালাউ করতে পারবা যেহেতু অ্যালাউবল 48, কিন্তু তুমি তখন 50 অ্যালাউ করবা না, তাহলে তুমি অ্যালাউবল লিমিটের বাইরে চলে যাবে। সো এখানে বইতে যে এক্সাম্পলটা আছে সেখানে কতগুলা প্লেট সাইজ নিয়ে তারা কাজ করেছে, সে 0.2 বাই 0.25, 0.2 বাই 0.3, 0.2 বাই আরো বড় আর কি। সেই ক্ষেত্রে দেখা যায় যে এই দুইটা যদি আমরা গুণ করি এরিয়া হয় 0.05 ইঞ্চ স্কোয়ার। ঠিক আছে, সেটা এইটার কাছাকাছি এবং এটার চেয়ে বড়, তখন আমরা এটা নিব। কিন্তু আমি যেটা বললাম যে মেবি এরকম টেবিল না দেওয়া থাকতে পারে, সেই ক্ষেত্রে তোমার যেটা করতে হবে, যেই প্রবলেমটাকে তোমার রিডিজাইন করতে বলা হয়েছে মেম্বার এ বি যদি না দেওয়া থাকে কোনো কিছু সাইজ, সেই ক্ষেত্রে মেম্বার এ বি থিকনেস ছিল দেখো 0.25। ঠিক আছে, আর এদিকে 0.875 করা হয়েছিল। তুমি যেটা করবা সেই ক্ষেত্রে এটাকে 0.25টা আনচেঞ্জ রাখবা, কারণ থিকনেস ইচ্ছা মতো বদল করা যায় না। ওয়ারাজ এই প্লেটটা আমি চাইলে 2 ইঞ্চিও থিকে কাটতে পারি, আধা ইঞ্চি করেও কাটতে পারি। ঠিক আছে, থিকনেসের উপরে হাত দেওয়া যাবে না আর কি। কিন্তু এটাকে আমি 2 ইঞ্চি চওড়া করেও কাটতে পারবো, 1 ইঞ্চি চওড়া করেও কাটতে পারবো, আধা ইঞ্চি চওড়া করেও মেশিনে কেটে ফেলতে পারবো আর কি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব যে যদি কোনো টেবিল দেওয়া থাকে আমরা এই থিকনেসটা আনচেঞ্জ রেখে মনে করো এই ডাইমেনশনটাকে বলবো এক্স, তাহলে এরিয়া কত হবে এক্স ইন্টু 0.25, তাহলে এক্স ইজ ইকুয়াল ইন্টু 0.25 আমরা ধরবো কি তোমার এই যে আমাদের ওই প্রবলেমে যদি আমরা ফেরত যাই আবার, এক্স ইন্টু 0.25 আমরা ধরবো এটা এত ইঞ্চি স্কোয়ার, সেখান থেকে আমরা এক্স বের করে নেব। সো এটা যেইভাবে তোমার প্রশ্ন আসে সেটা দেখে করতে হবে আর কি। ঠিক আছে, এখন বইতে যেহেতু এরকম দেওয়া ছিল সেই ক্ষেত্রে এরিয়া আসছিল 0.05 ইঞ্চি স্কোয়ার, সেই ক্ষেত্রে অ্যাকচুয়াল স্ট্রেস ডেভেলপ করবে কত, ফোর্স ডিভাইড বাই অ্যাকচুয়াল এরিয়া, সেটা 44.6 কেএসআই, যেটা আমার অ্যালাউবল স্ট্রেসের চেয়ে নিচে আছে, কাজেই দ্যাট ইজ ওকে আর কি। ঠিক আছে, আমার অ্যালাউ যতটুকু করতে বলা হয়েছে তার চেয়ে বেশি আমি মেম্বারে স্ট্রেস দিতে পারবো না, বাট অ্যালাউ যতটুকু করতে লিমিটেশন দেওয়া আছে তার নিচে যদি স্ট্রেস হয় দ্যাট ইজ ওকে, বাট ইট ডাজন্ট মিন যে আমি এটাকে 10-এ নামায় আনবো। ঠিক আছে, সেই ক্ষেত্রে ডিজাইনারের ডিজাইনটা হবে আনইকোনমিক। ডিজাইনারের অবজেক্টিভ সবসময় মনে রাখবা, অবজেক্টিভ হলো দুইটা, একটা হলো যে তোমার যেই ডিজাইনটা তুমি করতেছো দ্যাট মাস্ট বি সেফ এগেইনস্ট দ্য কোড প্রভিশন। যেটা কোড প্রভিশন বলতে আমি যেটা বলবো যে কোড ভ্যারিজ উইথ টাইম। আজকে তুমি কোডে যে কোয়ান্টিটি গুলা দেখতেছো, যে ইকুয়েশন গুলা দেখতেছো, দ্যাট চেঞ্জেস উইথ টাইম।
ঠিক আছে, যতই আমাদের জ্ঞান বাড়ে, যতই আমাদের এক্সপেরিমেন্ট করার ক্যাপাসিটি বাড়ে এবং যতই আমাদের কনস্ট্রাকশনের এক্সপার্টিস বাড়ে, ততই আমাদের কোডগুলা আরো বেটার হতে থাকে, রিয়েলিটির কাছাকাছি ইকুয়েশন গুলাকে নিয়ে আসে। আর যদি আমি জানি যে তুমি কাজ করবা খুব খারাপ, তোমার ম্যাটেরিয়াল কোয়ালিটি খুব খারাপ, কাজেই তুমি যাই ম্যাটেরিয়াল নিয়ে মিক্স করো না কেন, আমি জানি যে তোমার এটা স্ট্রেংথ এত বেশি আনতে পারবে না, তখন সেফটি মার্জিন অনেক বাড়াইতে হয় আর কি। ঠিক আছে, সো এগুলা কোডের প্রভিশন যেগুলো, এগুলা উইথ টাইম, উইথ তোমার ম্যাটেরিয়ালের প্রোডাকশন কোয়ালিটি এবং কনস্ট্রাকশন কোয়ালিটি যত ইমপ্রুভ করে, ওগুলা আরো ক্লোজ নিয়ে আসা হয় আর কি। ঠিক আছে, তো আপাতত আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হলো যে আমরা চেষ্টা করব অ্যালাউবল স্ট্রেস যেটা তার চেয়ে যেন কম হয়, অ্যাকচুয়াল স্ট্রেসটা সেটা এনশিওর করব। বাট কম হওয়া মানে না যে এমন কম করব যে যে এটা 10 করে ফেললাম, এমন না। সেই ক্ষেত্রে তুমি যার জন্য ডিজাইনটা করলা পরবর্তীতে জীবনে, সেই ক্ষেত্রে যে তোমার থেকে ডিজাইনটা নিবে, দেখবে যে বাহ, এই কাজ করলে সে আমার এক্স ইউনিট টাকায় আমি এই কাজটা রিয়েলি করতে পারি, ও আমাকে লাগাচ্ছে 3x বা 4x ইউনিট টাকা, কাজেই তোমার কাছে এর পরবর্তীতে কেউ আসবে না। আর তুমি যদি এটা অ্যালাউবল হয় 48, তুমি করে এমন একটা ডিজাইন দিলে আসলো 60-70, দেখা গেল যে তুমি কিছু একটা ডিজাইন করছো গেছে ফেটে ফুটে, তোমার কাছে তখনও কেউ আসবে না, যে ডিজাইন করলে টাকা পয়সা সব বরবাদ হয়, আমার প্রপার্টি নষ্ট হয়। কাজে এখানে দুইটা জিনিসই দেখার বিষয় আছে, যে ইট মাস্ট বি সেফ অ্যান্ড ইট মাস্ট বি ইকোনমিক। সো ডিজাইন গুলা হতে হয় সেফ, সেফটি অ্যান্ড ইকোনমি দুইটার মাঝে ব্যালেন্স করে আর কি। সেফটি কম্প্রোমাইজ করা যাবে না, একই সময় ইকোনমিও স্যাক্রিফাইস করা যাবে না। সো খুব ব্রিফলি বললে অ্যালাউবল স্ট্রেসের ব্যাপারটা ছিল এরকম। এক্সাম্পল 5 এই চ্যাপ্টারের সম্ভবত এটাই। স্যার হ্যাঁ বলো। স্যার ওই আগের স্লাইডে স্যার যে মার্জিন অফ সেফটিটা দেখিয়েছেন, ওইটা কি আলাদা করে ডিটারমাইন করা লাগে? না, মার্জিন অফ সেফটি কি আমি এই অঙ্কে বের করেছি নাকি? মার্জিন অফ সেফটি স্যার লিখে রাখছেন লাস্টে একদম ওই বের করলাম 1.6 লাস্টে লেখা আছে 1/6। মার্জিন অফ সেফটি হলো যে তুমি যদি মানে নরমালি এক পাত যদি ডিজাইন করো, দুইটার রেশিও হবে 1। ঠিক আছে, কি বলছি বুঝছো? তুমি যদি এক পার করতা এই 120 ধরে করতা, তাহলে অ্যাকচুয়াল স্ট্রেস বাই তোমার ইউজফুল স্ট্রেংথ রেশিও হইতো 120/120। যদি এইটার ভ্যালু যদি 120 হইতো, তাই না, তাইলে হয়তো 1, তাই না? ইয়েস স্যার, ইয়েস স্যার। একটা মেম্বার যদি আমি নিতাম যাতে 120 চলে আসে, তাহলে রেশিওটা হয়তো 1। আর এখন রেশিওটা কত হয়েছে দেখো, তোমার এটা আসছে তো 44.6, আর অ্যালাউবল এটা ছিল কত, এটা ছিল 120। তাহলে অ্যাকচুয়াল ফ্যাক্টর অফ সেফটি আমরা কত পাইছি? এই ফ্যাক্টর অফ সেফটি ধরে ডিজাইন করতে বলা হয়েছে, কিন্তু ফ্যাক্টর অফ সেফটি রিয়েলি কত এখন? 120 ডিভাইড বাই 44.6। তাহলে অ্যাকচুয়াল ফ্যাক্টর অফ সেফটি হলো এটা। তাহলে রিকোয়ার্ড এর বাইরে কতটা মার্জিন আছে আমার, যদি 1 বিয়োগ করে দেই সেটা হবে না? কি বলছি বুঝছো? ইয়েস স্যার, ইয়েস স্যার, মানে লিমিট বাইরে আমার যাওয়ার যে লিমিট। এডিশনাল কি আছে? এডিশনাল হলো এই রেশিওটা আছে অন হোয়াট, অন যেটা তোমার এই যে স্ট্রেস, সেটা আর কি। তো এইটা যদি না হয়, মার্জিন অফ সেফটি যদি বের করতে না বলা হয়, বের করার দরকার নেই। ঠিক আছে, মার্জিন অফ সেফটি তোমার একটা আইডিয়া দেয় আর কি, যে কতটা তুমি সেফ সাইডে আসো এখন এই ডিজাইনের পরে। এনিওয়ে, আমরা এক্সাম্পল 5-এ যাই। এখানে আসলে এই ক্লাসে করারও খুব একটা কিছু নাই, এটা তোমাদের ফার্স্ট ইয়ারে যেসব প্রবলেম সলভ করছো সেটারই ইস্যু। জাস্ট এখানে ওই ক্ষুদ্র একটু অ্যাটাচমেন্ট আছে আবারও এই অ্যালাউবল স্ট্রেসের আর কি। একটু আগেই দেখলা যে আসলে অ্যালাউবল স্ট্রেস অ্যাড করাতে খুব একটা কনসেপচুয়াল লেভেলে কিছুই আসে নাই। একটা ফ্যাক্টর অফ সেফটি বলা থাকবে, সেই ফ্যাক্টর অফ সেফটি দিয়ে তোমার যেই স্ট্রেস ভ্যালু ম্যাক্সিমাম ইউজেবল আছে সেটাকে ভাগ করবা, ভাগ করলে তুমি অ্যালাউবল স্ট্রেসটা পেয়ে যাবা। সেই অ্যালাউবল স্ট্রেসটা ওয়ান্স তুমি পেয়ে যাও, স্ট্রেস ইজ ইকুয়াল টু কি, ফোর্স বাই এরিয়া। তাহলে সাইড ট্রান্সফার করলে এরিয়া ইজ ইকুয়াল টু ফোর্স ডিভাইড বাই অ্যালাউবল স্ট্রেস, দ্যাট ইজ দ্য থিং। এগুলা মানে খুব একটা মানে কঠিন কিছু না, এগুলা বেশিরভাগ জিনিসই আমরা স্ট্রেসের ভ্যালু যে ফোর্স বাই এরিয়া আমরা আগেই জানছি, এগুলা বুয়েটে এসে জানতে হয় না, আমরা মেবি ক্লাস 10-এই জেনে গিয়েছিলাম আর কি। তো এখন দেখো, তাহলে এক্সাম্পল 5-ও সিমিলারই একটা অতি সহজ জিনিস, যেটা এই টার্মের সাথে খুব একটা সম্পর্কিত না আমি বলবো, কারণ এখানে যা করতে হবে এগুলি সব গত অ্যানালাইটিক্যাল মেকানিক্সে তোমরা করে আসছো। তাহলে প্রশ্নটা আমরা দেখি আগে। সিলেক্ট মেম্বার্স এফসি মানে এটা, এন্ড সিবি তার মানে হলো এটা। তাহলে এই মেম্বার এবং এই মেম্বার, এই দুইটার সাইজ বাইর করতে বলা হয়েছে, সিলেক্ট যেহেতু আর কি, অফ দ্য ট্রাস শোন ইন এত, ফিগার এত, যাই হোক, টু ক্যারি এ ইনক্লাইন লোড অফ পি 650 কিলো নিউটন।
সেট দ্য অ্যালাউবল টেনসাইল স্ট্রেস অ্যাট 140 MPa। তার মানে কি, তোমার দেওয়া আছে অ্যালাউবল টেনসাইল স্ট্রেস। এটা যারা একটু ইন্টেলিজেন্ট শুরুতেই বুঝে ফেলবে যে মেম্বার এফসি আর মেম্বার সিবি ডিজাইন করতে বলা হয়েছে, অ্যালাউবল টেনসাইল স্ট্রেস দেওয়া আছে, তার মানে দিস টু মাস্ট বি ইন টেনশন, ঠিক আছে। আর আমি যদি ভুল করে কোনো একটা কম্প্রেশন মেম্বার তোমাকে দিয়ে দিই এই প্রবলেমের মধ্যে এবং বলি যে অ্যালাউবল টেনসাইল স্ট্রেস ইজ এত, তোমার অ্যান্সারটা হবে যে অ্যালাউবল টেনসাইল স্ট্রেস দেওয়া আছে, অ্যালাউবল কম্প্রেসিভ স্ট্রেন্থ দেওয়া নাই, সো এই ডেটা অনুযায়ী এটা ডিজাইন করা যাচ্ছে না। দ্যাট শুড গিভ ইউ ফুল মার্ক, ঠিক আছে। আমার এন্ড থেকে যদি প্রশ্নে এরকম ভুল আসে, সেই ক্ষেত্রে আমি তোমাদের কাছে জানতেও চাবো না, আমি স্ট্রেট এওয়ে পুরা মার্ক দিয়ে দিব যে প্রশ্নেই ভুল ছিল, তুমি খালি এই কথাটা লিখতে পারছো যে অ্যালাউবল টেনসাইল স্ট্রেস দেওয়া আছে, ওয়্যারএজ এখানে কম্প্রেশন ডেভেলপ করে এই মেম্বারে। দ্যাট উড বি দ্য অ্যাডিকুয়েট অ্যান্সার আর কি। এনিওয়ে সেটা কথা না, আমি যেটা বলছি যে ইন্টেলিজেন্ট এনাফ হলে বুঝে ফেলবা যে এই দুইটা মেম্বারের কথা বলা হয়েছে এফসি এন্ড সিবি আর দেওয়া আছে এটা, তার মানে এই দুইটাই আসলে টেনশন মেম্বার হবে আর কি। তাহলে এই ক্লাসগুলোতে আমি প্রতিবারই তোমাদেরকে যেটা বলি সেটা হচ্ছে যে আমাদের প্রবলেমের সলিউশন যাই হোক না কেন, আসলে যা করতে হয় শুরুতেই আমাদের কাজ হলো রিঅ্যাকশন গুলা বের করে ফেলা। রিঅ্যাকশন বের করে এরপরে আমরা নেক্সট স্টেপে যেতে পারি। এখানেও সেই একই কথা আবারও বলতে হচ্ছে, তাহলে রিঅ্যাকশন গুলা বের করতে হবে। রিঅ্যাকশনের দিকে যদি আমরা দেখি, প্রথমে আমরা সাপোর্টটা দেখে আসি কি আছে। এখানে এটা একটা রোলার সাপোর্ট এবং দেখো যেভাবে আছে কেবলমাত্র ভার্টিক্যাল রিঅ্যাকশন ডেভেলপ করতে পারে। কাজেই খাতা কলম নিয়ে তোমাদের বলা আছে প্রতি ক্লাসেই তোমরা খাতা কলম ক্যালকুলেটর পাশে রেডি রাখবা, খাতা কলম নিয়ে এই ছবিটা দ্রুত গতিতে আঁকো। আমি আমার এখানে 21 বাজে, তো আমি এখান থেকে স্ট্রেট 1 মিনিট সময় দিলাম এই প্রবলেমটা আঁকার জন্য। আঁকো, যেহেতু সামনাসামনি নাই, ফিজিক্যালি আমি দেখতে পাইতেছি না কি করতেছো তোমরা, বাট ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি যে যেভাবে আমি তোমাদেরকে গাইড করতেছি সেভাবে আগানো। কাজেই আঁকো, এঁকে তারপরে আমি 1 মিনিট পরে বলতেছি যে এখানে 22 হয়ে গেছে, বলতে বলতেই আমি 23-এ বলবো যে এরপরে কি করবা। ওকে, এতক্ষণে এটা না আঁকতে পারার কোনো কারণ নেই। এবার ছবির দিকে আমরা একটু ভালো করে তাকাই যে কি দেওয়া আছে। এগুলি যাই থাকুক না কেন, এই জায়গাটা প্রথমে দেখি। দেখো স্লোপ দেওয়া আছে অ্যাপ্লাইড লোডের, তোমার হরাইজন্টাল আছে 4, ভার্টিক্যাল 3 এবং তোমার অতিভুজটা দেওয়া আছে 5। এবং অতিভুজ বরাবর যেহেতু ফোর্সটা আমরা যেটা বুঝতে পারি, প্রথমেই আমরা ফোর্সটাকে 5 দিয়ে ভাগ করে ফেলবো। 3 দিয়ে গুণ করলে ভার্টিক্যাল কম্পোনেন্ট পাবো, 4 দিয়ে গুণ করলে হরাইজন্টাল কম্পোনেন্ট পাবো। কাজে এই পি কে যদি আমরা দুইটা কম্পোনেন্টে ভাগ করি, এই ক্যালকুলেটর নাও 650 ডিভাইড বাই 5, সেটাকে 4 দিয়ে গুণ করলে আসে দেখো 520, সেটা হবে হরাইজন্টাল কম্পোনেন্ট। 650 বাই 5, সেটাকে 3 দিয়ে গুণ করলে আসে 390, সেটা হবে ভার্টিক্যাল কম্পোনেন্ট। তাহলে ভার্টিক্যাল অ্যান্ড হরাইজন্টাল কম্পোনেন্ট আমরা পেয়ে গেলাম। ডিরেকশন নিশ্চয়ই আর বলার কিছু নেই যে এটাকে কম্পোনেন্ট করলে এটা লেফটে যাবে এবং এটা ডাউনে যাবে, সো লেফটে অ্যান্ড ডাউনে দেখানো আছে। এবং আমরা এরকম একটা লাইন দিয়ে দিলাম, তার মানে এটাকে আমরা এই ফোর্সটাকে আমরা রিজলভ করে এই দুইটা কম্পোনেন্ট পেয়েছি। তাহলে এই পার্টটা আমরা শুরুতে করে নিলাম। এবার একটু জিওমেট্রির দিকে তাকানো যাক। দেওয়া আছে কি দেখো, এইটুকু হচ্ছে 0.75 মিটার, এটুকু হচ্ছে 0.75 মিটার, তাহলে এটা আমরা বুঝে গেলাম। আর এখানে বলা আছে কি 6 ইকুয়াল স্পেসেস এট 0.5 মিটার ইজ ইকুয়াল টু 3 মিটার। তার মানে 6টা সমান স্পেস আছে যেগুলা তোমার এক একটা হচ্ছে 0.5 করে এবং সেটার থেকে আসতেছে তোমার টোটাল 3 মিটার। তাহলে 6টা পাচ্ছ কই আসলে? দেখো এই একটা খাড়া লাইন যদি আঁকো, এই দ্বিতীয়টা আঁকলা লাইন, আমারগুলো একটু বাঁকাই হবে যেহেতু আমি ফ্রি হ্যান্ড করতেছি, এই আর একটা আঁকলা, এই আর একটা আঁকলা, ঠিক আছে। তাইলে এখন দেখো 6টা স্পেসের ডেফিনেশন কি, এখান থেকে তুমি আঁকো এই, তাইলে এই দেখো এখন তোমার 6টা দেখো যে কি আসলো,
এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, তার মানে এগুলি এক একটা 0.5 মিটার করে। এটারে খাড়া লাইন হিসাবে আঁকতে পারিনি, তোমরা এঁকে নিও। তাহলে এই হলো তোমার ডাইমেনশন দেওয়া আছে। তাহলে এটার থেকেই আমরা যখন যেভাবে দরকার হয় পরবর্তীতে ট্রাসের মেম্বার সাইজ বের করার জন্য বা স্লোপ বের করার জন্য এই ডাইমেনশন গুলো ইউজ করতে পারবো। এখন তাহলে আমরা ই পয়েন্টের রিয়াকশন বাইর করি। তাহলে এখান থেকে মোমেন্ট নাও, খাতায় লিখে ফেলো সাম অফ মোমেন্ট অ্যাবাউট পয়েন্ট ডি ইজ ইকুয়াল টু 0। তুমি যদি ক্লকওয়াইজ মোমেন্ট পজিটিভ ধরো তাহলে ক্লকওয়াইজ কে দেখো ডি এর রেসপেক্টে এটা ক্লকওয়াইজ, তাহলে তুমি লিখবা 390 ইন্টু কত, এখান থেকে এই ডিসটেন্সটা কত, 5টা, তাই না, 5 ইন্টু 0.5, তাহলে প্লাস 390 ইন্টু ডিস্টেন্স হচ্ছে 5 ইন্টু 0.5। আর এইটা কি, এইটা এইদিকে যায়, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ হলো 520 এর, তাহলে 520 কি মাইনাস 520 ইন্টু কত দূরে, দুইটা আধা 0.75 মানে 1.5 মিটার। তাহলে এই হলো অ্যাপ্লাইড লোডের মোমেন্ট। আর রিঅ্যাকশনটা আমরা উপরের দিকে যদি দেখাই আর ই, তাহলে আর ইও এই পয়েন্টের রেসপেক্টে কি অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দেয় নেগেটিভ, তাহলে মাইনাস 3 মিটার দূরে আছে, তাহলে আর ই ইন্টু 3। ঠিক আছে, তাহলে আমার এরপরে তোমার সাইড ট্রান্সফার করলে আর ই ভ্যালুটা পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে দেখো যেটা আমরা বলছিলাম সেই অনুযায়ী তুমি বের করো। এখানে আর ই ভ্যালুটা কত আসে আমাকে ক্যালকুলেটরে হিসাব করে বলো। বইতে যেটা করা আছে অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, যেটা খুশি পজিটিভ ধরো, ঘুরায় ফিরা একই জিনিস আসবে। পুরা জিনিসটারে তুমি মাইনাস চিহ্ন দিয়ে গুণ করলা যা, আর পুরা জিনিসটারে মাইনাস চিহ্ন দিয়ে গুণ না করাও তা। আমি যেটা বলছিলাম ক্লকওয়াইজ পজিটিভ ধরে, বইতে সলিউশনটা দেওয়া ছিল অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ ধরে। ইট ডাজন্ট ম্যাটার, জাস্ট পুরাটাই একটা মাইনাস চিহ্ন দিয়ে গুণ হয়ে গেছে তোমার ডিরেকশন কোনটাকে পজিটিভ ধরবা বলাতে। এনিওয়ে, তাহলে আসলো কি আর এর সাথে 3 দিয়ে গুণ ছিল এবং তোমার 390 সাথে 5টা 0.5 মানে আড়াই দিয়ে গুণ ছিল, যে 390 সাথে আড়াই দিয়ে গুণ ছিল এবং 520 এর সাথে দুইটা 0.75 মানে 1.5 দিয়ে, 520 এর সাথে এই যে 1.5 দিয়ে গুণ ছিল। চিহ্ন তুমি ক্লকওয়াইজ পজিটিভ ধরো, অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ ধরো, ইটস আপ টু ইউ। এটার সাথে সলিউশনের কারেক্টনেসের কোনো সম্পর্ক নেই, ইট ইজ জাস্ট এ কনভেনশন। তাহলে আর ই আসে দেখো 65 কিলো নিউটন। ঠিক আছে, ওয়ান্স আর ই 65 কিলো নিউটন হয়ে গেল, আমরা যদি সাম অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0 করি, দেখো নিচের দিকে আছে 390, এখানে উপরের দিকে আছে 65, তাহলে আর ডি ওয়াই কত হবে, 390 মাইনাস 65, তাহলে আর ডি ওয়াই উপর দিকে কত সেটা আমরা জেনে গেলাম। সাম অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0 যদি আমরা করি, দেখো এখানে একটা এক্স ডিরেকশনের লোড আছে, আর এটা যেহেতু তোমার হিঞ্জ কানেকশন ভার্টিক্যাল এন্ড হরাইজন্টাল রেস্ট্রেন্ট আছে, এখানে এই অ্যাপ্লাইড লোডটা যেহেতু বাম দিকে, এটা রিঅ্যাকশনটা হবে ডান দিকে এবং আরডিএক্স এর ভ্যালু হবে এটার সমান, আর কেউ রেজিস্ট করার না, এটা রোলার সাপোর্ট এখানে। তাহলে আরডিএক্স টা হবে 520। তাহলে আমাদের জানা হয়ে গেল যে সাপোর্ট রিঅ্যাকশন গুলো আরডিএক্স 520, আরডিওয়াই 325, আর ই ওয়াই বলতে পারো, শুধু আর ই বলতে পারো, অ্যাজ ইউ লাইক। এটা হলো 65 কিলো নিউটন। তাহলে আমাদের সাপোর্ট রিঅ্যাকশন গুলো জানা হয়ে গেল। এখন বলছে কি, আচ্ছা আমি এটা একটু ক্লিয়ার করি। এখন বলছে কি, দেখো তোমার আসলে মেম্বার এফসি এন্ড মেম্বার সিবি এগুলাকে ডিজাইন করতে বলা আছে। তাহলে মেম্বার এফসি যদি আমি চাই কি করতে হবে, মেম্বার এফসি চাইলে আমি এইভাবে কেটে ফেলি এটাকে। ঠিক আছে, কেটে যেটা করতে পারো তুমি এই সাইডের একটা সেকশন এখন ড্র করো। ঠিক আছে, এইটুকুর ফ্রি বডি আঁকো। এইটুকুর ফ্রি বডি যদি আঁকো, এইটুকুর ফ্রি বডি আঁকলে কি হবে, খাতায় আঁকো। এই আমি তোমার এই শেপের মধ্যে যেই পার্টটা দেখিয়েছি সেখানে আঁকো। তাহলে তোমার কি দেখাবা, ডি তে দেখাবা হলো তোমার যেগুলো অলরেডি তুমি ক্যালকুলেট করলা। কি ক্যালকুলেট করছো সেটা দেখো, তুমি ডিএক্স ক্যালকুলেট করছো 520, তাহলে এইদিকে দেখাও, ডান দিকে দেখাও 520, ডিওয়াই ক্যালকুলেট করছো 325, তাহলে উপরের দিকে দেখাও 325। কাটা পড়ছে কে কে, এফসি কাটা পড়ছে আর এসি কাটা পড়ছে। তাহলে আমরা নর্মালি দেখাই কি, জানা না থাকলে আমরা এওয়ে ফ্রম দা জয়েন্ট দেখাই বা টেনশন ফোর্স হিসেবে দেখাই। তাহলে এইদিকে হইলো এফ এফসি আর এইদিকে হইলো এফ এসি। ফাইন, এতটুকু যখন হয়ে গেল, আমরা যেটা করতে পারি এই পয়েন্ট থেকে, এ পয়েন্ট থেকে যদি মোমেন্ট নিই তাহলে কি হয় দেখো, এ পয়েন্ট থেকে মোমেন্ট নিলে তোমার এই যে কাটা পড়াতে এই একটা ফোর্স, দুইটা ফোর্স, তিনটা ফোর্স আননোন আসছিল, কিন্তু আমরা এ পয়েন্ট থেকে মোমেন্ট নিব, যার ফলে এই যে আননোন ফোর্স এসি, আননোন ফোর্স এবি, এগুলার মোমেন্টাম হয়ে গেল 0। 0 হওয়াতে এগুলা আমার জানা না থাকলেও কিছু আসা যায় না। নোন ভ্যালু ডিএক্স ডিওয়াই এবং একটা আননোন ভ্যালু এফসি থাকবে মোমেন্টের ইকুয়েশনের মধ্যে, আমরা এই আননোন এফসি বের করে ফেলতে পারবো। তাহলে আমরা যদি ক্লকওয়াইজ পজিটিভ লিখি কি লিখবো, আমরা লিখবো এফ এফসি ইন্টু 0.75,
তারপরে লিখবো কি এইটা, এইটা কত, এটা হলো তোমার আর ডি ওয়াই, আর ডি ওয়াই ছিল 325, 325 ইন্টু কয়টা ডিস্টেন্স দেখো, এই একটা দুইটা ডিস্টেন্স, তাহলে 325 ইন্টু 2 ইন্টু 0.5, আর কি এইদিকে একটা, এটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে মাইনাস, এটা ছিল আর ডিএক্স ছিল 520, 520 ইন্টু এই ডিস্টেন্স হলো 0.75, তাহলে এটা সলভ করার পরে তোমার এফসি চলে আসলো, ঠিক আছে, তাহলে তোমার এফসি চলে আসলো। ওয়ান্স এফএফসি চলে আসলো সেটাকে তুমি 140 দিয়ে ভাগ করো, তোমার এরিয়া পাওয়া যাবে। সিমিলারলি যেটা আরেকটা ছিল তোমার সিবি, তাহলে এখানে আরেকটা কাট নিতে হবে, ঠিক আছে, এখানে আরেকটা কাট নিয়ে তুমি একইভাবে আবার বাইর করো যে সিবিটা কত, ঠিক আছে। সিবি কিভাবে বাইর করবা, এরকম একটা কার্ড যদি আমরা নেই, দেখো এগুলি তোমাদের জানা থাকার কথা, তাও আমি বলি যে সিবি যদি বাইর করতে চাই আমি এইভাবে কেটে ফেলবো, ঠিক আছে। এইভাবে কেটে ফেলার পরে কি হলো, বাম দিকের ফ্রি বডিটা আঁকলাম আমি, ঠিক আছে। বাম দিকের ফ্রি বডি আঁকলে আননোন ফোর্স কয়টা সেটা খেয়াল করো। আননোন ফোর্স হলো তোমার সিজি, সিবি আর এবি, একটা দুইটা তিনটা মেম্বার কাটা পড়ছে এই বাঁয়ের পার্টের মধ্যে, তাহলে তিনটা মেম্বার কাটা পড়লে তিনটা মেম্বারের ইন্টারনাল ফোর্স যেটা এফসিজি এদিকে, এফসিবি এদিকে, এফএবি এদিকে, কি করতে পারি দেখো, আমি যদি সাম অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0 করি তাহলে থাকে এইটা এবং এইটার ভার্টিক্যাল কম্পোনেন্টটা, ঠিক আছে। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটার কম্পোনেন্ট 0, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটার কম্পোনেন্টও 0, তাহলে এইগুলার কম্পোনেন্ট যেহেতু ওয়াই ডিরেকশনে 0, এগুলা আননোন হলেও আমার ইকুয়েশনের মধ্যে আসতেছে না, তাহলে আমি যেটা করব এইরকম করে একটা কাট নিব, কাট নিয়ে আমি সাম অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0 লিখবো, তখন আসবে কি এটা কত ছিল, আর ডি ওয়াই ছিল 325, উপরের দিকে 325, আর এটা কি নিচের দিকে এটার কম্পোনেন্ট। এখন এটার কম্পোনেন্ট কিভাবে বাইর করবো, আমরা যে কোনো মেম্বারে যদি স্লোপ জানি তাইলে আমরা কম্পোনেন্ট বের করতে পারি। এটার ক্ষেত্রে কি, আমরা যদি একটু দেখি, এটার ক্ষেত্রে হলো আমরা যদি ড্র করি, দেখো যে এই লাইনটা তুমি যদি আঁকো, এটা হলো তোমার এই যে 0.75, আমাদের এই ভ্যালুটা জানা আছে, আর এখানে এইটুকু কত, এইটুকু হলো তোমার ইচ স্পেস দেওয়া আছে কত, এই যে 0.5, এই যে 0.5, তাহলে ভার্টিক্যাল ডিস্টেন্সটা হলো 0.75, হরাইজন্টাল ডিস্টেন্সটা হলো তোমার, এই ভার্টিক্যালটা হলো 0.75, হরাইজন্টালটা হলো তোমার 0.5, তাহলে এইটার অতিভুজটা আমরা বাইর করতে পারবো 0.5 স্কোয়ার প্লাস 0.75 স্কোয়ার তার স্কোয়ার রুট, এই অতিভুজ জানা হয়ে গেল। তাহলে এটার ভার্টিক্যাল কম্পোনেন্ট হবে কত, এফসিভি ডিভাইড বাই অতিভুজ ইনটু ভার্টিক্যাল কম্পোনেন্ট, সো দ্যাটস ইট। তাহলে আমরা এটা ইকুয়েশনের মধ্যে যে এই মুহূর্তে বসায় দিব, সাথে সাথে আমাদের এফসিবিটা চলে আসবে। সো এখন তোমরা যেটা করো, এই যে মুখে আমি যা বললাম এক্স্যাক্টলি এখানে সেটাই করা আছে, খাতায় করে আমাকে কনফার্ম করো, সিআর খাতায় করে কনফার্ম করো যে কারোর বুঝতে সমস্যা হচ্ছে কিনা, সবাই একটু দ্রুত গতিতে করো। এখন বাজে 33, এইটা করার জন্য আমি সময় দিলাম মনে করো 2 মিনিট। এই 33 যতই ফ্র্যাকশন হয়ে যাক না কেন, 35 এর মধ্যে রিপোর্ট করো যে এটা করতে কোনো সমস্যা হচ্ছে কিনা। এখান থেকে মোমেন্ট নিতে বলেছি, ঠিক আছে। ফ্রি বডিটা আঁকো, ফ্রি বডি কোথার থেকে আঁকবা, ফ্রি বডি আঁকবা এটার থেকে, আমরা অলরেডি আর ডিএক্স, আর ডিওয়াই এবং আর ই এগুলা বের করেছি, কাজেই ডিএক্স ডিওয়াই আমাদের জানা আছে, দেন বলছি যে এইভাবে কেটে ফেলতে, এইভাবে কেটে এই বাঁয়েরটা আঁকতে বলছি, তো এইভাবে কেটে বাঁয়েরটা আঁকলে এই, এখন দেখো এফএফসি বের করতে পারো কিনা বাই 35, আমার এই যে এই নিচে যে ঘড়ি দেখা যায়, এবং এইড হিসাবে নিচে হিসাবগুলাও দেখানো আছে।
থার্ড স্যার একটু নিচে স্ক্রল করবেন। হ্যাঁ, একটু এখন নিচে কি কোনো scroll সমস্যা করবেন। হয়েছে? এই প্রথম ফিগার যেটা আমরা ফ্রি বডির কথা ডিসকাস করলাম, এখান থেকে তোমার এই যে আমাদের রিকোয়ার্ড মেম্বার ফোর্স এফএফসি, এটা বের করতে কি কোনো সমস্যা হয়েছে এই পয়েন্ট থেকে মোমেন্ট নিয়ে? না স্যার। ওকে ফাইন, যদি সমস্যা না হয় তাহলে একইভাবে আমরা এই যে যেটা বললাম আর কি, যে দ্বিতীয় ফ্রি বডিটাও আঁকতে পারবো এইভাবে কাট নিয়ে, এবং এখানে এটা আছে হরাইজন্টাল, এটা আছে হরাইজন্টাল, আর এটার কম্পোনেন্ট করলে একটা হরাইজন্টাল হয়, ভার্টিক্যাল হয়। সাম অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0 করলে 3টা আননোন চলে আসে, সেই দিকে আমরা যাব না। মোমেন্ট নিয়েও যদি আমরা বাইর করতে চাই, সে এই পয়েন্ট থেকে মোমেন্ট নিয়ে বাইর করতে আমার দরকার হলো এফ, কোনটা জানি, এটা না, এটা সিবি। মোমেন্ট নিয়ে যদি আমরা বাইর করতে চাই তাহলে দেখো যেখানেই মোমেন্ট নেই না কেন, এখানে মোমেন্ট নিলে এটা বাদ যায়, কিন্তু এটা এবং এটা চলে আসে। কাজেই ইজিয়েস্ট অ্যাপ্রোচ হচ্ছে তোমার সাম অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0 করা। তাহলে এখান থেকে আমরা করতে পারবো, এবং আমরা দেখে আসছি যে এটা হলো এই ভার্টিক্যাল ডিস্টেন্স 0.75, এটা হলো 0.5। তাহলে অতিভুজ বের করে আমরা ফোর্সের যেভাবে কম্পোনেন্ট করে এফ সিবি এর কম্পোনেন্ট করে সাম অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0 করলে চলে আসবে। সো মেম্বার ফোর্স উইথ মেম্বার ফোর্স নোন বলা ছিল কি 140 এমপিএ। তাহলে আমাদের এই মেম্বার এফসির ফোর্সটা আসছিল কত, এইটা। তাহলে 48 এমপিএ, তার মানে কি আমরা গতদিন বলে আসছি যে 48 এমপিএর মানেটা কি, 48 মেগাপ্যাসকেল বা সেম অ্যাজ 48 নিউটন পার স্কয়ার মিলিমিটার। সরি 48 না, কত দেওয়া ছিল 140। তাহলে 140 নিউটন পার স্কয়ার মিলিমিটার অ্যালাউবল, বা তোমার 140 মেগাপ্যাসকেল অ্যালাউবল। তাহলে আমাদের ফোর্স আসছে কিসে, দেখো ইউনিট গুলো ছিল সব কিলো নিউটনে। তাহলে ফোর্সটা আসছে যেটাই আসুক না কেন কিলো নিউটনে। কিলো নিউটনকে আমরা যদি নিউটনে নিয়ে যাই 1000 দিয়ে গুণ করে, এবং সেটাকে যদি ভাগ করি নিউটন পার স্কয়ার মিলিমিটার দিয়ে, তাহলে নিউটন নিউটন কাটা যাবে এবং আমরা আলটিমেটলি মিলিমিটার স্কয়ার এরিয়াটা পাবো। তাহলে ফোর্স হচ্ছে 86.7 কিলো নিউটন, মানে 86.7 ইন্টু 10⁻³ নিউটন হলো, আর নিচে নিউটন পার স্কয়ার মিলিমিটার দিয়ে ভাগ করলাম। তাহলে নিউটন নিউটন কাটা গিয়ে আলটিমেটলি তোমার 620 স্কয়ার মিলিমিটার এরিয়া লাগলো এটার জন্য। সিমিলারলি এটার ভ্যালু যেটা আসে সেটাকে আমরা ভাগ করব ওই একইভাবে 140 দিয়ে, এবং করার সময় আমরা লক্ষ্য রাখবো যে টেনসাইল অ্যালাউবল টেনসাইল স্ট্রেস দেওয়া আছে, আমি হিসাবে প্লাস পাইতেছি কিনা বা এওয়ে ফ্রম দ্য জয়েন্ট পাইতেছি কিনা সেটার দিকেও আমরা একটু লক্ষ্য রাখবো। যদি এওয়ে ফ্রম দ্য জয়েন্ট না হয় সেই ক্ষেত্রে দুইটা ব্যাপার ঘটতে পারে। একটা হলো যে তোমার এন্ডে যদি ভুল হয়ে থাকে তাহলে তুমি আরেকবার চেক করে দেখার বিষয় আছে যে আসলে তুমি পাচ্ছ কি পাচ্ছ না, বা তোমার ভুল আছে কিনা। আরেকটা হলো যে যিনি প্রশ্ন করছেন তার এন্ড থেকে ভুল হয়ে থাকতে পারে, হোয়াট এভার ইট ইজ। তুমি যদি কনফিডেন্ট হও যে এটা আসলে আমি ডেটা দিয়েছি তোমার টেনশনের জন্য কিন্তু আসলে কম্প্রেশন, দেন ওয়ান লাইন শুড বি এনাফ এর পরে যে এখানে আসলে টেনসাইল ফোর্স ডেভেলপ করে নাই, কাজে টেনসাইল অ্যালাউবল টেনসাইল স্ট্রেংথ দিয়ে এই মেম্বারটা ডিজাইন করা সম্ভব না। ইফ ইউ আর কনফিডেন্ট আর কি, চেক করে যদি দেখো যে ওটা হয়েছে, দেন ইট শুড বি গুড এনাফ ফর ইউর অ্যান্সার আর কি। এনিওয়ে যেটা বললাম, তাহলে দুইটার জন্যই আমরা এরিয়াটা একইভাবে বের করবো। এখন এটা দিয়ে আমাদের এই স্ট্রেস চ্যাপ্টারে বেসিক যেই ক্লাস সেটা শেষ হয়ে গেল। এখন তোমাদেরকে তোমাদের নিজেদের করার জন্য আর কি, ঠিক আছে, নিজেদের করার জন্য আমি কিছু প্রবলেম মার্ক করে দিয়েছি 9 থেকে 12। এটা পপঅফের বই, যেটা আমাদের তোমরা হয়তো মার্কেট থেকে অলরেডি কিনেছো, যদি না কিনে থাকো কিনে ফেলো, কারণ এটা তোমার 211 কোর্স 213 কোর্স দুইটাতেই লাগবে, এবং পরবর্তীতেও মাঝে মাঝে রেফারেন্স বুক হিসাবে এটা দরকার হবে। সো তোমার ফেয়ারিসের বোধহয় অ্যানালিটিক্যাল মেকানিক্স বইটা তোমরা পড়েছিলা, সেটা এবং পপওয়ের বইটা, এগুলা আসলে ফান্ডামেন্টাল কোর্স একেবারে। তোমার ডিজাইন না থাকলেও ডিজাইনের মূল যে রিকোয়ারমেন্ট গুলা, কিভাবে অ্যানালাইসিস করতে হয়, কিভাবে স্ট্রেস বের করতে হয়, সেই জিনিসগুলা এই দুইটা বই থেকেই যেহেতু শিখো, এগুলা মোটামুটি এগুলা সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে যারা কাজ করবে তাদের এই নলেজটা থাকতে হবে, বা এই বইগুলা সবসময় হাতে থাকা বেটার আর কি, অ্যাটলিস্ট যতদিন তুমি স্টুডেন্ট আছো। তো আমাদের যে বই সেটা হচ্ছে পপঅফের সেকেন্ড এডিশন, যেটা পপঅফের 2 রকম বই পাওয়া যায়। প্রথমটা সম্ভবত আজকাল পাওয়া যায় না। ফার্স্ট এডিশন যেটা ছিল সেটা তোমার ফুট পাউন্ড ইউনিটে ছিল আর কি, তখন আমরা স্টুডেন্ট ছিলাম। সো দ্যাট ইজ মানে লং অ্যাগো আর কি, এখনকার কথা না। এখন যেটা পাওয়া যায় নিউটন মিলিমিটার, এবং এটা সেকেন্ড এডিশনের পরে আর কোনো এডিশনও পাওয়া যায় না, কারণ এটা একটা সিঙ্গেল অথার বুক, এবং সিঙ্গেল অথার, যেহেতু অথার মারা যাওয়ার পরে এটাকে আর মানে নতুন এডিশন বের করার কেউ নেই আর কি। যখন একাধিক অথার থাকে তখন
বাকিরা হয়তো টেক কেয়ার করতে পারে, এখানে সেটাও পসিবল না আর কি। সো পপ সাহেব যেহেতু মারা গিয়েছেন, এটার আর কোনো এডিশনও বের হবে না। সো চ্যাপ্টার 1-এ এই অঙ্কগুলা যেহেতু তোমাদের স্লাইড দেওয়াই আছে, তোমাদের আপলোড করা আছে, এবং আমি তোমাদের রিসেন্টলি হয়তো বলেছিও যে আসলে আমি ইউটিউবে C211 একটা চ্যানেলও করে দিয়েছি, ভিডিওগুলা ওখানেও আপলোড করা থাকে। সো যার যেভাবে সুবিধা হয় সেইভাবেই তোমরা দেখতে পারো। সো এই প্রবলেমগুলা তোমরা সলভ করবা আর কি, ঠিক আছে? সো এগুলা আপ টু ইউ, কিভাবে কোন সময় তোমরা করবা। আমি মানে জোর করে কিছু করায় লাভ নাই, বা জোর করে করতেও বলবো না, বাট যদি ভালো বুঝতে হয়, ভালো করতে হয়, সেই ক্ষেত্রে এগুলা তোমাদের করা উচিত আর কি, মিনিমাম এটা, ঠিক আছে? টাইম টু টাইম দেখবা যে আমরা পববের বইয়ের কথা বললো, অন্যান্য বইও আছে, তোমার এখানেও লেখা আছে যে ডিফারেন্ট টেক্সট বুক। এই ডিফারেন্ট টেক্সট বুক গুলা কি, তোমার সিঙ্গার অ্যান্ড পাইটেলের একটা বই আছে, ঠিক আছে? এটার প্রবলেম দেখতে পারো, এবং তোমার বিয়ার অ্যান্ড জনস্টনের বই আছে, সেগুলা দেখতে পারো, বা তোমার সেকশন বি অ্যান্ড সি তে যে টিচাররা পড়ান, সেই টিচাররা কোন বই ফলো করতেছেন সেগুলাও দেখতে পারো, বা ওনাদের ক্লাস নোটও ফলো করতে পারো। সো এগুলা এখানে যে প্রবলেমগুলা বলা আছে সেগুলা অবশ্যই করবা, এবং করার সময় অনেক কিছু হয়তো পুরানো নিয়মে করা যায়, ইন্টারমিডিয়েটের নিয়মে করা যায়। যেমন আমি দেখেই বুঝতেছি, এটা তোমরা কি ইন্টারমিডিয়েট একটা সাইন ল পড়ছিলা না, a force divided by sine of this angle, a force divided by sine of this angle, a force divided by sine of this angle, এরকমও করা যেতে পারে। এটা আর এটা একই ধরনের জিনিস আর কি। আবার এখানে যদি আমরা খেয়াল করি, দেখো মেম্বারগুলো কিভাবে আছে সেটা দেখতে হবে আর কি, প্রবলেম সলভ করার জন্য। দেখো এখানে এই একটা জয়েন্ট, এই একটা জয়েন্ট, তাহলে ভিতরে কিছু নাই, এটা একটা টু ফোর্স মেম্বার, মেম্বার ইডি টু ফোর্স মেম্বার, এই মেম্বার এই টু ফোর্স মেম্বার, মেম্বার বিই টু ফোর্স মেম্বার। টু ফোর্স মেম্বার যদি হয় সেই ক্ষেত্রে তার প্রপার্টি কি, সেটা কেবলমাত্র অ্যাক্সিয়ালি লোডেড মেম্বার হবে। টু ফোর্স মেম্বার উইথ এন্ডস কানেক্টেড থ্রু পিন, ঠিক আছে? পিন কানেক্টেড এন্ড যদি হয় আর কি। এখন টু ফোর্স মেম্বার বলে আমি যদি ফিক্সড করে দেই, তারপরে এটার মধ্যে লোড দেই, সেই ক্ষেত্রে মোমেন্ট হতে পারে, কিন্তু আমাদের সব কানেকশন দেখো একদম গোল গোল করে দেখানো আছে, এগুলি পিন কানেকশন, ঠিক আছে? তাহলে এগুলা অলওয়েজ অ্যাক্সিয়ালি লোডেড মেম্বার হবে। এবং খেয়াল করো, যদি সে এই প্রবলেমটার দিকে আমরা তাকাই, এইভাবে ধরে যদি টান দেই নিচের দিকে, কি হবে? এটাতে টেনশন ডেভেলপ করবে, এটাতে টেনশন ডেভেলপ করবে, এটাতে টেনশন ডেভেলপ করবে, এবং লাইন অফ অ্যাকশন কি হবে? এই বরাবর, এই বরাবর, এই বরাবর। ওয়ারএজ মেম্বার এবিসি যেটা, দেখো ভালো করে যদি দেখো, এটা একটা এখান থেকে এই পর্যন্ত কন্টিনিউয়াস মেম্বার, যার বি পয়েন্টে একটা কেবল দিয়ে এটাকে বাঁধা হয়েছে এইভাবে, ঠিক আছে? তাহলে মেম্বার এবিসি যেটা একটা সিঙ্গেল মেম্বার, এটা কিন্তু টু ফোর্স মেম্বার না। এটা এখানে একটা ফোর্স আসবে, এখানে একটা ফোর্স আসবে, এখানেও একটা ফোর্স আসবে, কাজেই এটা অ্যাক্সিয়ালি লোডেড মেম্বার না। এটা ছবি দেখে আমাদের বুঝতে হবে যে মেম্বার এবিসি যেটা, এটা অ্যাক্সিয়ালি লোডেড মেম্বার না। কাজেই তারে যদি শুধু অ্যাক্সিয়ালি লোডেড মেম্বার হিসেবে অ্যানালাইসিস করো, এটা ভুল হবে। তো এই প্রবলেমে কি চাওয়া হয়েছে সেটা দেখে করবা। এখানে খেয়াল করো, আমি জাস্ট বেসিক জিনিসগুলো একটু দেখার চেষ্টা করি। এখানে এইদিকে একটা আননোন ফোর্স দেখা যাচ্ছে, হয়তো তাহলে এটার ভ্যালুই বের করতে বলছে, বা ফোর্সের ভ্যালু দেওয়া থাকলে হয়তো পিনের শিয়ার বের করতে বলছে। ইট ক্যান বি আইদার ওয়ে আর কি। তোমার হয়তো ফোর্সের ভ্যালু দিয়ে দেওয়া হইলো, বলা হলো যে পিনের শিয়ার স্ট্রেসের ভ্যালু কত, অথবা পিনের ডায়ামিটার দেওয়া হয়েছে, ফোর্সের ভ্যালু দেওয়া হয় নাই, কিন্তু অ্যালাউবল শিয়ার স্ট্রেস ইন পিন দেওয়া আছে, তোমারে বললো যে পি কত বাইর করো। যে কোনো ভাবে এই প্রবলেমগুলো আসতে পারে। যেটাই হোক না কেন, দেখো আমরা যদি এখান থেকে মোমেন্ট নেই, এই এই স্ট্রাকচারে এখান থেকে মোমেন্ট নেই, তাহলে কি আসবে? তোমার এইটা হলো একটা ফোর্স, এই হলো মোমেন্টাম, ঠিক আছে? এটারে যদি দুইটা কম্পোনেন্ট করো, এইদিকে একটা কম্পোনেন্ট হবে, এইদিকে একটা কম্পোনেন্ট হবে। হরাইজন্টাল কম্পোনেন্টটা যেহেতু এই পয়েন্ট দিয়ে যায়, তার কোনো মোমেন্ট নেই। তাহলে পি এর ভার্টিক্যাল কম্পোনেন্ট ইন্টু 300 সমান কি হবে? এই 60 ইন্টু 150, এখান থেকে পিটা চলে আসবে, ঠিক আছে? এখন এখন পিটা যদি চলে আসে, সেই ক্ষেত্রে দাঁড়াও, প্রশ্নটা আমরা দেখে আসি। 6 নাম্বার তো পপের বইটাতে আমরা যাই।
এটা কত নম্বর ছিল তোমার? এটা ছিল P6, ফিগার P6। এনিওয়ে এটা মনে হচ্ছে অন্য কোনো বই থেকে এসেছে নাকি নাকি এখানে এনিওয়ে এটা বইতে খুঁজে দেখো যে আচ্ছা পাওয়া গেছে। এটা এখানে P44 দেখা যাচ্ছে। তাহলে 44 এ কি বলা হয়েছে দেখো, হোয়াট ইজ দ্য রিকোয়ার্ড ডায়ামিটার অফ পিন বি। এখানে পিন বি এর ডায়ামিটার জানতে চাওয়া হয়েছে। তাহলে তোমার অ্যাপ্লাইড ফোর্স আছে 60 এবং এই পি কে রেজিস্ট করে পিন সি। তাহলে আমরা যদি একটু দেখি যে আসলে এই প্রবলেমে আমরা যখন করতে যাব, আমরা এই পয়েন্ট থেকে যদি মোমেন্ট নেই তাহলে এই প্রথমে আমরা এই পিটা বের করে নিয়ে আসতে পারবো, ঠিক আছে? সো এই পিটা বের হলে এখন কি জানতে চেয়েছে, হোয়াট ইজ দ্য রিকোয়ার্ড ডায়ামিটার অফ পিন বি। এখন পিন বি এর ডিটেলটা যদি আমরা দেখি, বলো দেখি এটা সিঙ্গেল শিয়ার না ডাবল শিয়ার? এটা সিঙ্গেল শিয়ারে আছে, এরিয়া রেজিস্ট করে। তাহলে পিনের উপরে ফোর্স কত সেটা আমরা বাইর করি। সাম অফ এফ(x) = 0 করলে এই পিনের উপরে এক্স ডিরেকশনে ফোর্স পাওয়া যাবে, তাই না? এইদিকে আছে 60 আর এইদিকে পি এর হরাইজন্টাল কম্পোনেন্ট যেটা, সেটা থেকে নেট যেটা আসে সেটা। আর ভার্টিক্যাল ডিরেকশনে পি এর উপরে পিনের উপরে ফোর্স কত, পি এর ভার্টিক্যাল কম্পোনেন্ট যেটা সেটা, তাই না? তাহলে পিনের উপরে অ্যাপ্লাইড ফোর্স আমরা বাইর করতে পারবো। অ্যাপ্লাইড ফোর্স হলো ওয়াই ডিরেকশনে হলো এইটার ভার্টিক্যাল কম্পোনেন্টটা, আর এক্স এর ডিরেকশনে তোমার যেহেতু দুইটা দুই দিকে, দুইটার মাঝে যে ডিফারেন্স সেটা হলো পিনকে রেজিস্ট করতে হবে। তাহলে পিন বি তে ফোর্স বিএক্স বিওয়াই দুইটাই আমরা বের করতে পারবো। তাহলে বি তে নেট ফোর্স কত, স্কয়ার রুট অফ বিএক্স স্কয়ার প্লাস বিওয়াই স্কয়ার, ঠিক আছে? নেট ফোর্সটা আমরা যেই মুহূর্তে পেয়ে গেলাম, আমার ডাবল শিয়ারে আছে জানি আমি, তাইলে দুইটা এরিয়া দিয়ে ভাগ করব। ডায়ামিটার যদি হয়ে থাকে ডি, তাহলে ভাগ করব যে নেট ফোর্স আসলো স্কয়ার রুট অফ বিএক্স স্কয়ার প্লাস বিওয়াই স্কয়ার করে, সেটাকে ভাগ করব কি 2 ইনটু পাই ডি স্কয়ার বাই 4 দিয়ে ভাগ করব। তাহলে এটা হলো তোমার শিয়ার স্ট্রেস ভ্যালুটা। আর অ্যালাউবল ভ্যালু দেওয়া আছে 100, তাহলে সমান সমান 100 তে আমরা সেট করে দিব। 100 তে সেট করে দিলে আমরা পেয়ে যাব যে আসলে কত তার ডায়ামিটার লাগে, ঠিক আছে? আর আদার ওয়ে অ্যারাউন্ড হইতে পারতো যে তোমার যদি ডায়ামিটারটা দেওয়া থাকতো, সেই ক্ষেত্রে পি এর উপরে একটা লিমিটেশন ইম্পোজ হইতে পারতো। তুমি যদিও এফএক্স করে সেই ক্ষেত্রে পি এর উপরে লিমিটেশন ঠিক এইভাবে আসবে না, ওটা তো কমপ্লেক্স প্রবলেম হয়ে যাবে। ওটা নিয়ে বোধহয় তোমাদের ক্লাস আপাতত এখন ডিসকাস করার সময় নাই, 48 যেহেতু বাজে। কারণ তোমার ইকুইলিব্রিয়ামও মেনটেন করতে হবে, সেটা দেখতে হবে ইকুইলিব্রিয়ামে থাকবে কিনা। ইকুইলিব্রিয়ামে যদি না থাকে তুমি ওই অ্যাপ্রোচে যেতে পারবে না। আপাতত বইতে যেটা করতে বলা আছে সেটাই আমরা দেখি আর কি, ঠিক আছে? তাহলে পিনের ডায়ামিটার বের করতে বলা হয়েছে তোমার যদি অ্যালাউবল শিয়ার স্ট্রেস এত হয়, ঠিক আছে? তাহলে এটা তোমরা করবা। যাই হোক, স্লাইডে ফেরত যাই আমরা। এরপরে কি ছিল ছবি দেখো, এটা তোমার দেখো যে তোমার আসলে ওই সাইন ল দিয়েই করতে পারবা, যেহেতু এগুলা দেওয়া আছে সাইন ল দিয়ে তুমি বের করতে পারবা। এখন মেবি সাইন ল দিয়ে বাইর করলে যেই ফোর্স আসে সেগুলা নাও হতে পারে। যদি এটা বের করতে বলা হয়, এখানে ছিল কি, এটা দেওয়া ছিল এগুলার হয়তো এরিয়া বের করতে বলেছে বা এগুলার ফোর্স বের করতে বলেছে। তো কি বের করতে বলা হয়েছে সেটার দিকেও খেয়াল রাখতে হবে। তোমার যদি বলে যে এটার এরিয়া একরকম, এটার এরিয়া আরেক রকম এবং অ্যালাউবল স্ট্রেস দেওয়া থাকে, সেটা থেকে এটার ক্যাপাসিটি কত, এটার ক্যাপাসিটি কত সেটা তুমি বের করতে পারলা। আবার এটার রেসপেক্টে এটাতে কত ম্যাক্সিমাম আসতে পারে বা এটার রেসপেক্টে এটাতে কত ম্যাক্সিমাম আসতে পারে সেটা বের করলা। দুইটার মধ্যে যেটা মিনিমাম হয় সেটা দিতে পারবা। বুঝা গেছে? মনে করো এমন কিছু একটা ক্রাইটেরিয়া দেওয়া আছে যে এইটার এরিয়া এবং অ্যালাউবল স্ট্রেস দেওয়া আছে, সেটার জন্য মনে করো এম এর মান আসে 30। আবার এমন কিছু একটা ক্রাইটেরিয়া আছে যাতে এইটার রেসপেক্টে যদি তুমি দেখো এম এর মান আসে 50, তাহলে তো হাইয়েস্টটা দিলে একটা স্যাটিসফাই করলো, আরেকটাও স্যাটিসফাই করবে না। দুইটাই স্যাটিসফাই করে এমন ভাবে ভ্যালুটা নিতে হবে। সো এটা প্রশ্ন দেখে তোমার অঙ্কটা করে অঙ্কগুলা অ্যান্সার বের করতে হবে। দেন এগুলা তোমাদের করতে হবে এবং করার সময় কত 50 বাজে। তোমাদের এখন কি ক্লাস আছে? এখন জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলা তোমরা করো আর কি, এবং সিনিয়র ব্যাচের কাছে এগুলি সলিউশন পাবা।
ঠিক আছে, তোমাদের অন্য যেহেতু ক্লাস আছে আমি আটকায় রাখতে চাচ্ছি না। তাহলে এই অঙ্কগুলা করবা, জিওমেট্রি ধরে ধরে করতে হবে আর কি এগুলা। ঠিক আছে, তোমার সে এই পার্টের ফ্রি বডি থেকে তুমি যদি সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট ডি জিরো করো, তাহলে এই কেবলের ফোর্স চলে আসবে। তারপরে এই পার্টের ফ্রি বডিতে এই এতটুকু যদি কেটে বাইর করো, এইটা নন ফোর্স, এটা আননোন ফোর্স। ঠিক আছে, এখান থেকে মোমেন্ট নিলে এই আননোন ফোর্স চলে আসবে। ওয়ান্স এই আননোন চলে আসে, তাহলে এইটার রিয়াকশন জানা হয়ে গেছে। এইটার এই আননোন শুরুতেই বের হয়েছে, তাহলে এটারও রিয়াকশন জানা হয়েছে। এইটা জানা আছে, এটা জানা আছে, তাহলে এটারও রিয়াকশন জানা আছে। ঠিক আছে, সো রিয়াকশন বের করে এরপরে মেম্বার ফোর্স বের করতে পারবা। এনিওয়ে, তাহলে যেহেতু টাইম শেষ, আমরা আজকে ক্লাস এখানে শেষ করলাম। রিমেইনিং পার্ট অফ দ্য স্লাইড এডিশনাল টু দিস বুক আর কি, এগুলো তোমরা দেখে নিও। আগামী দিন থেকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব, স্ট্রেন। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ অল। ক্লাস আমি ক্লোজ করতেছি এখন।